আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে আমরা তোমাদের সামনে উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব। তার মানে আমাদের উৎপাদন ব্যয় হিসাব অধ্যায়ের উপর আলোচনা চলছে বিগত ক্লাসের ধারাবাহিকতায়। আজকে তোমাদের সামনে এই অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ বেতন ও মজুরি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আজকের আলোচনার বিষয় বেতন ও মজুরি। তাহলে প্রথমে দেখা যাক আমরা বেতন এবং মজুরি বলতে আমরা কি বুঝি। তো প্রথমে আলোচনার শুরুতে স্যালারি বা বেতন। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীগণ তাদের বুদ্ধিদীপ্ত পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক গ্রহণ করে তাকে বেতন বলে। আমরা এই বিষয়টি যদি আরও বিস্তারিত বলতে যাই তাহলে একজন শ্রমিক বা একজন কর্মকর্তা বা একজন কর্মচারী তার যে মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক গ্রহণ করে তাকে আমরা বেতন বলব। তাহলে আবার দেখি আমরা মজুরি বা ওয়েজেস বলতে আমরা কি বুঝি। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের সকল কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের তাদের সকল প্রকার শারীরিক বা কায়িক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে। আমার মনে হয় তোমরা মজুরি এবং বেতন দুটি বিষয় যে একই নয় বা একটু ভিন্নতা, একটি হলো মানসিক শ্রমের বিনিময়ে বা মেধা শ্রম বিনিময়ে, আর একটি হলো শারীরিক শ্রমের বিনিময়ে বা কায়িক শ্রমের বিনিময়ে। এই দুটি বিষয় একটু আলাদা। আমাদের অনেকের ধারণা যে মাসের শেষে যে অর্থ গ্রহণ করে তাকে বেতন বলে, আর দিনের শেষে যে অর্থ গ্রহণ করে তাকে মজুরি বলে। বিষয়টি এখন তোমাদের সামনে ক্লিয়ার হলো যে কোন অর্থ গ্রহণকে আমরা বা কোন পারিশ্রমিক গ্রহণকে আমরা বেতন বলি এবং কোন পারিশ্রমিককে আমরা মজুরি বলি। তাহলে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। শ্রমিক অথবা কর্মচারীদের বেতন বা মজুরি শীটে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপ মোট বেতন বা মজুরি। দ্বিতীয় ধাপ কর্তন সমূহ। তৃতীয় ধাপ নিট বেতন ও মজুরি। এই যে তিনটি ধাপ, একজন শ্রমিক বা একজন কর্মকর্তা বা একজন কর্মচারী তিনি একটি প্রতিষ্ঠান থেকে মোট বেতন বা মোট মজুরি কত টাকা আয় করলেন এবং এই মোট বেতন বা মজুরি থেকে তার ভবিষ্যতের জন্য বা বিভিন্ন খাত অনুযায়ী তার বেতন থেকে যে কেটে রাখা হয় ওই অংশকে কর্তন বলা হয়। তাহলে নিট বেতন ও মজুরি কোনটি? আমাদের 1 নম্বর পয়েন্টে যেটি রয়েছে মোট বেতন বা মজুরি, এর যোগফল থেকে যদি আমরা 2 নম্বর আইটেমের কর্তন সমূহ মাইনাস করি বা বাদ দিই তাহলে যে অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটি হলো তার নিট বেতন ও মজুরি। আমরা এখন দেখতে পাচ্ছি স্লাইডে যে মজুরি ও বেতনের সুবিধা দুই ধরনের, অর্থাৎ একজন কর্মচারী বা একজন শ্রমিক অথবা একজন কর্মকর্তা যখন সে প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা ভোগ করে, দুই ধরনের সুবিধা সে ভোগ করে থাকে। একটি হলো আর্থিক সুবিধা আর একটি হলো অনার্থিক সুবিধা। আমরা এখন একজন শ্রমিক বা কর্মচারীর বেতন বা মজুরির ক্ষেত্রে যে উপার্জনগুলো করে থাকে অর্থাৎ যে যে ক্ষেত্র থেকে তার উপার্জন হয় সেই ক্ষেত্রগুলো আমরা আলোচনা করব। প্রথমে মূল বেতন ও মজুরি। মূল বেতন বা মজুরি কি? মূল বেতন ও মজুরি হলো এমন একটি কাঠামো যার উপর ভিত্তি করে অন্যান্য যত সুযোগ সুবিধা আছে নির্ভর করে থাকে, অর্থাৎ যার মূল বেতন যা মূল যে কাঠামোটি যেরকম থাকবে সেই অনুযায়ী তার অন্যান্য সুযোগ সুবিধাগুলো সে ভোগ করবে।
সুতরাং মূল বেতন হলো একটি নির্দিষ্ট বেতন কাঠামো, যার উপর ভিত্তি করে অন্যান্য সুযোগ সুবিধা সে পেয়ে থাকে। ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি। এখানে ধরে নাও একজন শ্রমিক দিনে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার পরে যেই অতিরিক্ত সময়টুকু কাজ করে এর জন্য তাকে যে মজুরি দেওয়া হয় সেই মজুরিকে বলা হয় ওভারটাইম, বাংলা বলা হয় অতিরিক্ত সময় মজুরি। তা আমরা এই বিষয়টি জানি যে আমাদের ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা যে আইন করেছে যে একজন শ্রমিক যখন তার নির্দিষ্ট বা স্বাভাবিক সময়ের পরে যখন কাজ করবে তাকে তার স্বাভাবিক মজুরির তুলনায় 1.5 গুণ 2 গুণ পর্যন্ত মজুরি প্রদান করা যেতে পারে। বাড়ি ভাড়া বা বাসস্থান ভাতা। আমরা জানি একজন শ্রমিক বা কর্মচারী তার নিজ বাসস্থান যেখানে বা জন্মস্থান যেখানে বা যেখানে তার আদি নিবাস সেখানে তার কর্মস্থল নাও হতে পারে, সেই জন্য সে অন্য ক্ষেত্রে তার কর্মসংস্থানের কারণে তাকে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে হয়। সেজন্য প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সরকার ওই ব্যক্তি বা কর্মচারীকে বাসস্থান ভাতা প্রদান করে থাকে, এটি তার একটি উপার্জনের ক্ষেত্র। মহার্ঘ ভাতা। আমরা এই যে 1 নম্বর যে পয়েন্টটি বলেছিলাম মূল বেতন বা মজুরি অর্থাৎ নির্দিষ্ট বেতন কাঠামো যেটি রয়েছে, এই বেতন কাঠামো আমরা জানি দীর্ঘদিন পর পর 5 বছর বা 7 বছর পর পর পরিবর্তন হয়। এই জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে যায় তখন মূল বেতনও পরিবর্তন করতে হয়। তো কোনো কারণে যদি মূল বেতন পরিবর্তন না হয় অথবা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যয় বেড়ে যায় তখন তাকে কিছু আর্থিক সুবিধা দেওয়ার জন্য অতিরিক্ত একটি ভাতা প্রদান করা হয়, যে ভাতাটি হলো মহার্ঘ ভাতা, যা নির্ভর করা হয় কিন্তু মূল বেতনের উপরে। ধরে নাও মূল বেতনের 5% দেওয়া হলো, এটি হলো মহার্ঘ ভাতা। চিকিৎসা ভাতা। এখানে আমরা জানি যে একজন শ্রমিক বা একজন কর্মচারী সে অসুস্থ হতে পারে, এজন্য প্রতি মাসে তাকে নির্দিষ্ট হারে যেমন সরকারি নিয়মে রয়েছে এখন 1500 টাকা, অর্থাৎ নির্দিষ্ট হারে তাকে চিকিৎসা ভাতা প্রদান করা হবে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা করে থাকে এবং কোনো কোনো প্রতিষ্ঠান তাদের সম্পূর্ণ চিকিৎসার ভার দায়িত্ব নিয়ে নেয়। যেমন আমাদের দেশে সশস্ত্র বাহিনী রয়েছে, তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দায়িত্ব নিয়ে নেয়। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব ডাক্তার বা নিজস্ব বিভিন্ন হাসপাতালের সঙ্গে তাদের চুক্তিবদ্ধ থাকে, তারা এই সুবিধাগুলো প্রদান করে থাকে অথবা চিকিৎসা ভাতা প্রতি মাসে পেমেন্ট করে। যাতায়াত ভাতা, এটি কোনো কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে, আবার কোনো প্রতিষ্ঠান ভাতা না দিয়ে তাদের পরিবহনের ব্যবস্থা রয়েছে, সেইভাবে তারা তাদের কর্মচারী কর্মকর্তাকে প্রতিষ্ঠানে নিয়ে আসা যাওয়া করতে থাকে। এটিও তার একটি উপার্জন। টিফিন ভাতা, অর্থাৎ একজন শ্রমিক বা কর্মচারী তার প্রতিষ্ঠানে টিফিন করার জন্য যে ভাতা পেয়ে থাকে তাকে বলা হয় টিফিন ভাতা। এই টিফিন ভাতা তার জন্য উপার্জন। অন্যান্য ভাতা যেমন শিক্ষা ভাতা রয়েছে, ধৌত ভাতা রয়েছে, তারপরে তোমার ভ্রমণ ভাতা রয়েছে, এই ভাতাগুলিকে অন্যান্য ভাতার মধ্যে পড়ে। এগুলো কোনো কোনো প্রতিষ্ঠান রয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠানে নাই। এগুলি নির্ভর করে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যের উপর। এখন দেখা যাক একজন শ্রমিক যে উপার্জন করে তার উপার্জন থেকে বা মজুরি থেকে কোন কোন খাতে কিভাবে কর্তন করা হয়। প্রথম হলো ভবিষ্যৎ তহবিল, যাকে ইংরেজিতে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ এখানে একজন কর্মীর কাছ থেকে প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে টাকা কেটে রাখে। এই টাকাগুলো তার নামে একটি অ্যাকাউন্ট করে জমা রাখা হয় এবং প্রতিষ্ঠানও সেখানে কিছুটা কন্ট্রিবিউশন করার পর এই টাকাগুলো সে যখন অবসর গ্রহণ করবে তখন সমস্ত টাকা মুনাফা সহ তাকে দেওয়া হবে। এটি হলো তার ভবিষ্যৎ তহবিল। তার মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা হারে টাকা কেটে রাখা হয়। কল্যাণ তহবিলে কর্মীর দান। এখানেও একজন কর্মী কল্যাণ তহবিল ভবিষ্যতে তাদের নিজস্ব কল্যাণ, তার নিজের কল্যাণের জন্য তার মূল বেতনের একটি অংশ ওই তহবিলে কেটে রাখা হবে, যা যখন সেই শ্রমিক যখন অবসর গ্রহণ করবে তখন তাকে ওই টাকা দেওয়া হবে। এটি তার বেতন থেকে কেটে রাখা হবে। যৌথ বীমা, আমরা যাকে বলি ইন্স্যুরেন্স,
অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে শ্রমিক রয়েছে তাদের নামে একটি জয়েন্ট বিমা অর্থাৎ যৌথভাবে বিমা করা হবে, ইন্স্যুরেন্স করা হবে। তাদের যে কোনো ধরনের শারীরিক ক্ষতিগ্রস্ত বা জীবন নাশের যদি কোনো হয়ে থাকে দুর্ঘটনা, তখন সেই ক্ষেত্রে ওই কোম্পানি ক্ষতিপূরণ দিবে। তো সেই ক্ষেত্রে ওই কোম্পানির যেই কোম্পানির সঙ্গে প্রতিষ্ঠান বিমা চুক্তি লিপ্ত হবে, ওই প্রতিষ্ঠানকে তার বেতন থেকে অর্থাৎ মূল বেতন থেকে একটি নির্দিষ্ট হারে টাকা কেটে রাখা হবে এবং তার দুর্ঘটনার সময় তাকে ওই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এরপর আসি আমরা আয়কর। অর্থাৎ তোমরা জানো আমাদের দেশের স্বাধীন একটি দেশ বাংলাদেশ, এ দেশের রাজস্ব সরকার রাজস্ব আয়ের ক্ষেত্রে আয়কর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো প্রতি বছর যারা ব্যক্তিগত আয়কর আমরা দিয়ে থাকি, রাষ্ট্রীয়ভাবে 30 নভেম্বর পর্যন্ত শেষ তারিখ থাকে আয়কর পরিশোধ করার ক্ষেত্রে। সুতরাং আয়কর পরিশোধ করার যে নিয়মাবলী রয়েছে, যে যেমন বর্তমানে রয়েছে 3 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য, অর্থাৎ আয়কর দিতে হবে না। তো আয়কর আমাদের কর্মচারী বা কর্মকর্তাদের বেতন থেকে কেটে রাখা হবে, যে অর্থ সরকারের আয়করে বাবদ পরিশোধ করা হবে সরকারকে। অগ্রিম কর্তন। যদি কোনো শ্রমিক তার নিজের প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ অগ্রিম বা আগাম গ্রহণ করে, তাকে বেতন দেওয়ার সময় ওই পরিমাণ অর্থ কেটে রাখা হবে। এটি হলো অগ্রিম কর্তন। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই যে কর্তনগুলো করা হলো, এগুলো সবগুলোই কর্তন করা হয় একজন শ্রমিক বা কর্মচারীর তার সুবিধার জন্য, অর্থাৎ ভবিষ্যতে সে এই সুবিধাগুলো ভোগ করবে। তাহলে আমরা মোট উপার্জনের যে যোগফল আর এই মোট কর্তনের যে যোগফল যদি আমরা বিয়োগ করি, তাহলে অবশিষ্ট যে টাকা থাকবে ওটি হলো তার নিট বেতন, অর্থাৎ ওই টাকায় ওই অর্থটুকু তার হাতে নগদে বা ব্যাংকের মাধ্যমে আসবে। তাহলে আজকে আমরা শ্রমিকদের বেতন মজুরি সম্পর্কিত উপার্জন, কর্তন এবং আর্থিক সুবিধা, অনার্থিক সুবিধা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে তোমাদের একটি অঙ্ক অর্থাৎ সৃজনশীল একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।